সময় গড়ালো কিছুটা। চারিদিকে ব্যস্ততা বেড়েছে আগের তুলনায়। তুর্য আর আরশ কেবলই দই মিষ্টি নিয়ে পৌঁছলো পৃথাদের বাড়িতে। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল তুর্য। কাল তো শুধু শাশুড়ির সাথে দেখা হয়েছিল, আজ শ্বশুর শালা সবাই আছে। তুর্য নিজের হাত উঁচিয়ে দরজার কলিং বেল বাজাতে গিয়েও থেমে গেল। আরশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলতো তোকে আমার সাথে আজ এখানে কেন এনেছি? আরশ ভ্রু কুঁচকালো, আগ্রহী কণ্ঠে প্রশ্ন করল, কেন এনেছেন স্যার? তুর্য কপাল কুঁচকালো, কণ্ঠে বিরক্তি নিয়ে জবাব দিল, আমাকে বাঁচানোর জন্য আহাম্মক। আরশ ভড়কে গেল কিঞ্চিত। যেখানে গুরু তার শিষ্যকে বাঁচায় সেখানে সে কিভাবে গুরুকে বাঁচাবে? কিছুটা বোকা বোকা কণ্ঠেই সে আবার প্রশ্ন করল, আমি আপনাকে কিভাবে বাঁচাবো স্যার? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল তুর্য। কপাল টান টান করে বলল, আমি এই বাড়িতে প্রবেশের সাথে সাথে ওই রাজাকারের জনগোষ্ঠী আমার উপর হামলা করতে পারে। তখন তুই তাদের সামনে নিজের বুক পেতে দিবি। মনে করবি আমি তোর দেশ আর তুই দেশের মানুষ। আমাকে রক্ষা করার জন্য শহীদ হতেও প্রস্তুত তুই, ঠিক আছে? আরশের কান্না পেল ভীষণ। সে কোথায় এসে ঠেকলো? এখন কি না এই বদলোকের জন্য তাকে নিজের জীবন দিয়ে শহীদ হতে হবে? জীবনটা তো ভালোই চলছিল। কোন কুক্ষণে যে এই তুর্যের সহকারী হিসেবে কাজ নিয়েছিল, এখন জীবন নিয়ে টানাটানি। আরশের ভাবনার মধ্যেই তুর্য কলিং বেল চাপল। মিনিট খানিকের মধ্যেই দরজা খুলে গেল। তবে আজ আর সুফিয়া বেগম দরজা খুলেনি, তার স্থানে এক যুবক দরজা খুলেছে। শ্যামবর্ণা মুখশ্রী, বেশ শক্তপোক্ত যুবক। নম্রকণ্ঠে জিজ্ঞেস করল, আপনারা কারা আর কাকে চাই? তুর্য কোনো ইতিউতি না করে সরাসরি জবাব দিল, পলাশ শিকদার, উনি কি বাড়িতে আছেন? জি, আপনি কে? তুর্য এক বাক্যে উত্তর দিল, আমি ওনার একমাত্র মেয়ের একমাত্র জামাই, তুর্য চৌধুরী। সাথে সাথে যুবকটির মুখাবয়ব পরিবর্তন ঘটল। চোখ মুখ শক্ত হয়ে উঠল। থমথমে কণ্ঠে বলল, ভেতরে আসুন। তুর্য আর কথা বাড়ালো না, চুপচাপ ভেতরের দিকে এলো। আরশও দই মিষ্টি নিয়ে তার পিছু পিছু ঢুকলো। বসার কক্ষের সোফাতে বসেছিলেন পলাশ শিকদার, হাতে সংবাদপত্র নিয়ে পড়ছিলেন। ছেলেকে ঘরের মধ্যে কিছু লোকজন নিয়ে আসতে দেখে সেদিকে ফিরে তাকালেন তিনি। স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কারা এসেছে পিয়াস? পিয়াস গম্ভীর কণ্ঠে জবাব দিল, তুর্য চৌধুরী বাবা। তুর্য এবং পলাশ শিকদার একে অপরের দিকে তাকালো। তুর্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো পলাশ শিকদারকে। শেষ এই লোকটাকে সে দেখেছিল বিয়ের দিন, তবে লোকটা আগের মতো আর নেই। বয়সের ভারে চামড়া ভাঁজ পড়েছে। চোখ মুখে যদিও সে আগের মতো গাম্ভীরতা স্পষ্ট, তবে মাথার মধ্যভাগে চুল উঠে গিয়ে বেশ বড়সড় একটা টাক পড়েছে। হঠাৎ তুর্য স্মরণে এলো লোকমুখে প্রচলিত একটা কথা, টাক পড়া ধনী হওয়ার লক্ষণ। তুর্য ঘরের আশেপাশে তাকালো। বেশ ভালো অবস্থানেই রয়েছেন পলাশ শিকদার, তবে টাকের যে গতি, এতে আরও ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে। না, তাকে যত দ্রুত সম্ভব বউকে নিয়ে বাড়ি নিয়ে যেতে হবে। বছর বছর বাচ্চা কাচ্চা পয়দা করতে হবে। তারপর সেই বাচ্চা কাচ্চাদের দিয়ে শ্বশুরের নিকট গরু, ছাগল, স্বর্ণ অলঙ্কার, হীরা জহরত চাইতে হবে। নিজে চাইলে হবে যৌতুক, কিন্তু বাচ্চা কাচ্চাদের দিয়ে চাওয়ালে তা আর যৌতুক হবে না, সেটা হবে খুশি মনে নাতি নাতনিকে উপহার দেওয়া। তুর্য মনে মনে ষড়যন্ত্রের এক নীল নকশা কষার মধ্যেই শোনা গেল পলাশ শিকদারের কণ্ঠস্বর। আদেশের সুরে তিনি বললেন, বসো। ধ্যান ভাঙল তুর্য। তার ভাবনা চিন্তার মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য খানিকটা বিরক্ত হলো প্রথমে, কিন্তু পরক্ষণে আবার লজ্জা পেল। কোথায় প্রথমবার শ্বশুরবাড়িতে পা রেখে শ্বশুরকে সালাম দেবে, ভক্তি শ্রদ্ধা দেখাবে, তা নয়, ঘরে প্রবেশ করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। পলাশ শিকদারের আদেশ মোতাবেক বসলো সোফায়। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। আরশ হাতের দই মিষ্টিগুলো রাখলো সোফার সামনে রাখা ছোট টেবিলের উপর। এরপর নিজেও বসলো তুর্যর পাশে। সুফিয়া বেগম আর পিয়ালো ইতোমধ্যে এসে পড়েছে বসার কক্ষে। পলাশ শিকদার তুর্যের সালামের উত্তর দিলেন। হাতের খবরের কাগজটা টেবিলের উপর রেখে বললেন,
তুমি নিশ্চয়ই তালাকের জন্য এসেছো, নয়তো তোমার আমাদের বাড়িতে আসার কথা নয়। যাই হোক, উকিলের সাথে কথা বলেছি, তালাকনামাটা তৈরি করতে একটু সময় নিচ্ছেন তারা। ওটা তৈরি হলে আমি নিজেই তোমার সাথে যোগাযোগ করব। আর মৌখিক তালাকটাও না হয় তখনই দিও, তার আগে তোমার আমাদের বাড়িতে আসার প্রয়োজন নেই। পলাশ শিকদার এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন। চোয়াল শক্ত হয়ে এলো তুর্যর। সবাই পেয়েছে কি তাকে? এত বছর পর যার পিছু টানে উন্মাদের মতো ফিরে এলো সে, তার সাথে বিচ্ছেদ ঘটানোর জন্য কিনা উঠে পড়ে লেগেছে সবাই। চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যর। কঠিন কণ্ঠে বলল, আমি আমার বউকে তালাক দিতে এখানে আসিনি, তাকে নিজের সাথে নিয়ে যেতে এসেছি। তুর্যের এহেন অনাকাঙ্ক্ষিত কথায় চমকে উঠলেন উপস্থিত সবাই। নিয়ে যেতে এসেছে মানে? যে ছেলে বিয়ের আসরে বউ ত্যাগ করেছিল, দীর্ঘ 5টা বছর যোগাযোগহীন অবস্থায় ছিল, সে হঠাৎ করে বলছে বউকে নিজের সাথে নিয়ে যেতে এসেছে। এও কি বিশ্বাসযোগ্য? পলাশ শিকদার ভ্রু কোঁচকালেন। অবিশ্বাস্য কণ্ঠে বললেন, মানে? তুর্য সবার দিকে দৃষ্টি বোলালো একবার, অতপর বেশ দৃঢ়তার সাথে বলল, আমি আমার বউকে কখনো তালাক দেব না, সংসার করব তার সাথে। হ্যাঁ, মানছি বিয়ের আসরে পৃথাকে ছেড়ে গিয়ে ভুল করেছি, তবে এবার সেই ভুল শুধরে নিতে এসেছি। পৃথাকে নিজের স্ত্রীর সম্পূর্ণ সম্মান দিয়ে ঘরে তুলতে চাইছি। উপস্থিত সকলের মধ্যে চকিত ভাব বাড়ল। তুর্য কি সত্যি বলছে নাকি মজা করছে? পলাশ শিকদার তাকালেন ওর মুখপানে, বোঝার চেষ্টা করলেন তার কণ্ঠে তোলা বাক্যগুলোর সত্যতা। তবে তার সম্পূর্ণরূপে বুঝে ওঠার আগে খেকিয়ে উঠল পিয়াল। তুর্যকে প্রথম দেখায় মেজাজ বিগড়ে গিয়েছিল তার, তবু পৃথার সাথে তালাক হবে ভেবে চুপ ছিল। কিন্তু এখন তো এই ছেলে অন্য সুর গাইছে। দাঁতে দাঁত চাপল পিয়াল। অত্যন্ত ক্রোধের সাথে বলল, নাটক শুরু করেছেন? বিয়ের আসরে আমার বোনকে ত্যাগ করেছিলেন, মানুষের সামনে ঠাট্টার পাত্রী বানিয়েছিলেন ওকে, এখন এত দিন পর এসেছেন স্ত্রীর সম্মান দিতে? তুর্যের মুখশ্রী অপরাধীর ভাব ফুটে উঠল। নতকণ্ঠে বলল, সেদিন আমি ভুল করেছিলাম, আমি জানি। হয়তো ভুলটা বুঝতে দেরি হয়ে গেছে একটু, তবে আমি বুঝেছি নিজের ভুল। আপনারা আমাকে এর জন্য যা শাস্তি দেওয়ার দিন, তবে দয়া করে পৃথার সাথে বিচ্ছেদ ঘটিয়ে নয়। এই পর্যায়ে তেতে উঠল পিয়াসও। সে ছোট ভাইয়ের মতো অত রকচটা বদমেজাজি নয়, সকল কাজের আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে আজ তুর্যর কথা শুনে মেজাজ ধরে রাখতে পারল না। তুর্য যা করেছে তার জন্য সামান্য ক্ষমা চেয়েছে বলেই কি সব মাফ হয়ে যাবে? তুর্যর জন্য সমাজের কাছে তাদের আদরের বোনকে কম অপমানিত হতে হয়নি, শহর পর্যন্ত ছাড়তে হয়েছে। আর সে কিনা এত বছর পর ফিরে এসে মাপ চাইছে, বলছে পৃথাকে বউয়ের সম্মান দিতে চাই। পিয়াস গর্জে উঠল, হুঙ্কার ছেড়ে বলল, আমার বোনকে আমরা তোর সাথে যেতে দেব ভাবলি কি করে তুই? তোর সাথে তালাক হবে পৃথার, তারপর দেখে শুনে ভালো ছেলের সাথে বিয়ে দেব ওর। তুর্যর হৃদয় মোচড় মেরে উঠল যেন। যাকে ভালোবেসে যার টানে এভাবে ছুটে আসা, তাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হবে, পৃথাকে কল্পনাতেও সে অন্য কারোর সাথে ভাবতে পারে না। মেজাজ বিগড়ালো তার। শক্ত কণ্ঠে বলল, আমার বউ আমি নিয়ে যাব, কেউ আটকে রাখতে পারবে না। কথাটা শেষ হতে না হতেই পলাশ শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, কিসের বউ? কার বউ? তুমি যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ত্যাগ করে চলে গিয়েছিলে, সেদিনই ওর সাথে তোমার সম্পর্কের সমাপ্তি ঘটেছে। আপনি বললেই তো আর আমার সাথে আমার বউয়ের সম্পর্কের সমাপ্তি ঘটবে না, তাই না? যেহেতু পৃথার সাথে এখনও আমার তালাক হয়নি, তার মানে সে এখনও আমার স্ত্রী। এইটুকু বলে থামল তুর্য। দম ফেলে আবারও বলল, জীবনে রাজাকারগিরি তো কম করলেন না, এখন একটু ওসব বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করুন। আমার মুরগির বাচ্চার মতন বউটাকে আমাকে দিয়ে দিন। আমি নিরীহ মানুষ, বউ নিয়ে নিরীহভাবে চলে যাই। পলাশ শিকদার হতবাক হয়ে পড়লেন। এ কোন ছাগলের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছেন তিনি? কথার কি ছিরি! আগেই তো ভালো ছিল, একটু রকচটা বদমেজাজি ছিল বটে, কিন্তু এত নির্লজ্জ বেয়াদব হয়ে ফিরে এসেছে। না না, এই ছেলের সাথে মেয়েকে তিনি রাখবেন না কিছুতেই। যত দ্রুত সম্ভব বিচ্ছেদ ঘটাবেন দুজনের। ভাগ্যিস সেদিন তুর্য বিয়ের আসরে ছেড়েছিল, নয়তো এখন তার গলায় কাটার মতো বিঁধে থাকতো এই ছেলে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার।
থমথমে কণ্ঠে বললেন, বেয়াদ্দব নির্লজ্জ। অবাক হওয়ার ভান ধরল তুর্য। চোখ মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, আমার ওপর এসব মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন শ্বশুরমশাই? আমি মোটেও নির্লজ্জ নই, যথেষ্ট লাজুক ছেলে আমি। তাই তো আপনার মেয়েকে সরাসরি আপনার কাছে চেয়ে নিতে এসেছি। নয়তো আপনাদের এই ঝামেলার ধার তো কে? নিজের বিয়ে করা বউ পরনারী তো নয়, রাস্তা থেকে তুলে নিয়ে চলে যেতাম। তুর্যর কথায় বিস্মিত হলো উপস্থিত সবাই। ছেলেটা এত বেয়াদব হলো কবে থেকে? তবে পিয়াল ক্ষেপে গেল ভীষণ, তেড়ে এলো তুর্যের দিকে, ঝাঁঝালো কণ্ঠে বলল, এতদিন তো বউয়ের নামগন্ধ ছিল না, আর আজ একদম বউয়ের জন্য পরাণ উতলা হয়ে উঠেছে। এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করব। আমিও এখানে থাকতে আসিনি। এমনিতেও এই রাজাকার জনগোষ্ঠীর মধ্যে আমার মতো দেশপ্রেমিকের থাকা মানায় না। আপনারা আমার মুরগির বাচ্চার মতন বউটাকে দিয়ে দিন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। পিয়াস দাঁতে দাঁত চাপল, রুক্ষ কণ্ঠে বলল, কি তখন থেকে বউ বউ লাগিয়ে রেখেছিস? আমার বোন তোর কেউ না। দেখ, আমরা তোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। ভালোই ভালোই বলছি বাড়ি থেকে বেরিয়ে যেতে। বেরিয়ে যা, নয়তো খারাপ কিছু হবে। তুর্য উঠল না, বরং আরও ৮-৬ বেঁধে বসল সোফায়। কণ্ঠে জোর দিয়ে বলল, আমি আমার বউ ছাড়া কোথাও যাব না। প্রয়োজনে অনশন করব, আন্দোলন করব, হরতাল ডাকবো, তবু বউকে ছেড়ে আমি যাব না। পিয়াল চেতে গেল আবারও, এগিয়ে এসে চেপে ধরল তুর্যর কলারটা। সোফা থেকে টেনে দাঁড় করাতে করাতে বলল, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত কিছুর পরও কোন সাহসে আপনি এখানে এসেছেন? আবার বলছেন বউ রেখে যাবেন না। তুর্যও খেপে গেল এবার। এতক্ষণ মুখ বুজে সব সহ্য করছিল, শুধু অন্যায় তার ছিল বলে। তাই বলে এভাবে তার কলার ধরে টানাহিসড়া করবে? তাও বয়সে তার চেয়ে ছোট একটা ছেলে। ক্রোধে ফুঁসে উঠল তুর্য। শক্ত কণ্ঠে পিয়ালকে কিছু বলবে তার আগেই পেট চেপে উঠে দাঁড়ালো আরশ। সুফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? নিজের কথা ভুলে গেল তুর্য। হতভম্ব হয়ে তাকালো আরশের দিকে। এদিকে আলবদর আল শামস শালারা তার সাথে রীতিমতো মারামারি লাগিয়েছে, আর এই ছেলে কিনা এখনই ওয়াশরুম পেয়েছে। ওকে তার শ্বশুরবাড়িতে নিয়ে এসেছিল তার হয়ে যুদ্ধ করার জন্য, কিন্তু এ তো কোনো যুদ্ধই করলো না, উল্টো তাকে যুদ্ধের ময়দানে একা ফেলে ওয়াশরুমে পালাচ্ছে। এই ব্যাটার ওয়াশরুম তো আজ বের করেই ছাড়বে। তার ভাবনার মধ্যেই সুফিয়া বেগম আরশের দিকে এগিয়ে এলেন। কোমল কণ্ঠে বললেন, তুমি আমার সাথে এসো বাবা। আরশ আর সময় নষ্ট করলো না। পেটের মধ্যে গোলমাল হচ্ছে ভীষণ, ওষুধ খেয়েও লাভ হয়নি এখনও। এক প্রকার ইতস্তত হয়ে বেচারা ছুটল ওয়াশরুমের দিকে। তুর্যর কলারে টান পড়ল আবারও। পিয়াল শক্ত কণ্ঠে বলল, কি হলো, এখনও দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান এ বাড়ি থেকে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়ালের দিকে, ভ্রু কুচকে বলল, তুই আমার কলার ধরেছিস কেন? তুই কি ভেবেছিস আমার কোনো মান ইজ্জত নেই? বয়সে ছোট হয়েও বোন জামাইয়ের কলার ধরছিস কোন বুদ্ধিতে? মাথা মোটা। এতটুকু বলে থামলো একটু। এরপর পিয়াসের দিকে তাকিয়ে আবার বলল, তুই আর আমি তো পিঠাপিঠি, এটাকে সরিয়ে তুই এসে আমার কলার ধর। বিশ্বাস কর, আমি কিছু মনে করব না। তুর্যের এহেন অদ্ভুত কথায় ভড়কে গেল পিয়াল দুজনেই। পিয়াল হতবাক হয়ে কলার ছেড়ে দিল। পলাশ শিকদার ওষ্ঠ ফাঁকা করে বলতে চাইলেন কিছু, কিন্তু তুর্য তৎক্ষণাৎ তার কণ্ঠ রোধ করে বলল, এখন এসব বেইজ্জতি বন্ধ করুন শ্বশুরমশাই। আপনাদের অপমান আমার গায়ে লাগে না, গন্ডারের চামড়া আমার। পলাশ শিকদার দাঁতে দাঁত চাপলেন। সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও বেয়াদব ছেলে। তুর্য শুনল না শ্বশুরের কথা, এবার বসে পড়ল সোফায়। নির্বিকার ভঙ্গিতে বলল, অপেক্ষা করুন, ওই মির্জাফরের বংশধর আগে বের হোক ওয়াশরুম থেকে, তারপর আমি আপনার বাড়ি থেকে চলে যাব। অন্তত ওটাকে একটা উচিত শিক্ষা দিতে হলেও আজ চলে যেতে হবে। আরও সময় নিল একটু। ওয়াশরুম থেকে একদম পেট খালি করে বেরিয়ে এলো। তাকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে উঠে দাঁড়ালো তুর্য। হাত বাড়িয়ে বেচারার কাঁধ চেপে ধরে বলল, চল। পর মুহূর্তে পলাশ শিকদারের দিকে তাকালো সে, ভদ্রভাবে বলল, আজকে আসছি শ্বশুরমশাই, তবে আমি আবার আসবো, ঠিক আছে? তুর্য আরশকে নিয়ে বেরিয়ে এলো ঘরের বাইরে। কিছুটা দূরে গিয়ে সে চড়াও হলো আরশের উপর। বেচারার কাঁধ থেকে হাত ছড়িয়ে বলল,
আমাকে যখন আমার শালারা মারতে এলো তখনই তোর ওয়াশরুম পেল? বেটা বদমাস। যে ভয়টা পেয়েছিল তাই হলো। আগেই ভেবেছিল তুর্য তাকে ছাড়বে না, এর জন্যই সে মিষ্টি কিনতে গিয়ে পেট খারাপের ওষুধও খেয়েছিল। কিন্তু কে জানতো ওই ওষুধটাও এভাবে বেইমানি করবে। তাও বেইমানি করলো তো করলো একদম মারামারির সময়। ঢোক গিলল আরস, জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে বলল, পেটে ডাক দিয়েছিল স্যার, কি করব? তুর্য কটমট করে তাকালো, দাঁতের দাঁত চেপে বলল, তুই তো মির্জাফরের বংশধর ছিলি, এখন তোর পেটও আমার সাথে বেইমানি শুরু করলো। যা, তোর এই বেইমান পেট নিয়ে গিয়ে ওই নর্দমার পাশে কান ধরে দাঁড়িয়ে থাক। আরস তাকালো, সম্মুখ পানে তাকিয়ে দেখলো একটা খোলা নর্দমা। মাছি ভন ভন করে উড়ে বেড়াচ্ছে সেই নর্দমা আর উপর দিয়ে, দুর্গন্ধ ছড়াচ্ছে বেশ। এই নর্দমার পাশে কান ধরে দাঁড়িয়ে থাকবে সে? আরস চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। যদিও আশেপাশে মানুষের সমাগম নেই তেমন, তবুও এত বড় শক্তপোক্ত এক পুরুষ হয়ে কি না সে কান ধরবে? বেচারা খানিকটা ইতস্তত করে বলল, অন্য শাস্তি দিন স্যার। তুর্য কপাল কোঁচকালো, ক্ষিপ্ত হয়ে বলল, আচ্ছা আয়, তোর এই বেইমান পেট কেটে এই পচা দুর্গন্ধযুক্ত নর্দমায় ভাসিয়ে দিই তাহলে। সাথে সাথে আটকে উঠল আরস। তার স্যার যেমন, তাতে পেট কেটে ভাসিয়ে দিতে সময় নেবে না বেশিক্ষণ। তার এত সুন্দর নাদুস নুদুস পেটটা তাও কিনা তুর্য কেটে নিতে চাচ্ছে। এর থেকে নর্দমার পাশে গিয়ে কান ধরে দাঁড়ানোই শ্রেয়। মান-ইজ্জত নিয়ে একটু টানাটানি লাগবে ঠিকই, কিন্তু পেটটা তো বেঁচে যাবে। আরস আর ভাবল না, কান ধরে দাঁড়িয়ে পড়ল নর্দমার পাশে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, কণ্ঠ স্বাভাবিক করে বলল, ভাবিস না শালাদের মারামারির সময় আমাকে রেখে ওয়াশরুমে যাওয়ার জন্য তোকে শাস্তি দিচ্ছি। প্রয়োজনের তুলনায় অধিক মিষ্টি খাওয়ার জন্য এই শাস্তি তোর। আমি কতবার তোকে বলেছি প্রয়োজনের তুলনায় অধিক মিষ্টি খাবি না, আমার কথা মানিসনি, এখন শাস্তি ভোগ কর। আরস উত্তর দিল না কোনো। প্রয়োজনের তুলনায় অধিক মিষ্টি খাওয়া তার ভুল হয়েছে, তা সে নিজেও জানে। তাছাড়া তুর্য রেগে আছে, এখন কিছু বলা মানেই নিজের বিপদ নিজেই ডেকে আনা। আরস চুপ করে রইল, মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল কান ধরে। এরই মধ্যে কোত্থেকে রাস্তায় ঘোরা রোগা পটকা একটা কুকুর এগিয়ে এলো তার দিকে। কপাল কুঁচকালো আরস, বিরক্ত হয়ে কুকুরটাকে তাড়াবে তার আগে তুর্য বলল, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবি, একটা কথা বলবি, একটু নড়বি, কি শাস্তি বাড়বে। বেচারা আরস আর কিছু করার বা বলার মতো সাহস পেল না। এখন তো তাও নর্দমার পাশে কান ধরে দাঁড়িয়ে রয়েছে, এরপর কি করবে কে জানে। তার থেকে চুপচাপ থাকাই ভালো। আরসের চুপ থাকায় কুকুরটা যেন সুবিধা পেয়ে গেল আরও। হঠাৎ করে পা উঁচিয়ে নিজের মনে নিজের কাজ শুরু করলো। আরস হতভম্ব হয়ে পড়ল। শেষ পর্যন্ত কিনা একটা কুকুর তার পায়ের ওপর মূত্র বিসর্জন দিচ্ছে, এভাবে অপমান করছে তাকে। অবশ্য মানুষের কাছে এই একটু মান সম্মান পায় না, আর এ তো কুকুর। আরস অসহায় দৃষ্টিতে তাকালো কুকুরটির দিকে। ভীষণভাবে ইচ্ছা হলো একটা গান গাইতে। এই বিশাল দুনিয়ায় কুত্তার মোতার জায়গা নাই, কুত্তায় এখন পায়ে মতে করার কিছু নাই। মনে মনে গানের লাইন সাজিয়ে ফেললেও সে গান আর কণ্ঠে তোলা হলো না, বরং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কুকুরটার দিকে। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, একবার কানটা ছাড়তে দে, তারপর আমি তোর কান কেটে দেবো, বদমাস কুত্তা। কুকুরটা খুব একটা পাত্তা দিল না আরসকে। নিজের কাজ শেষ করে উল্টো ঘুরে হেলে দুলে চলে গেল ওই স্থান থেকে। গ্রীষ্মের তীব্র গরমে দিশেহারা প্রকৃতি। আপাতত বৃষ্টির আভাস নেই কোনো। রাজশাহীতে আসার 2-4 দিন যেতে না যেতেই তীব্র গরমের মধ্যে হোটেল ছেড়েছে তুর্য। ইতোমধ্যে উঠে পড়েছে এক নতুন বাড়িতে। চারপাশে জনমানববিহীন নির্জন একটা স্থানে গোটা একটা বাড়ি ভাড়া নিয়েছে। বইয়ের খোঁজ যখন পেয়েছে তখন বেশ কিছুদিন এখানে থাকা হবে তাদের। কতদিন আর হোটেলে থাকা যায়? তাছাড়া তার নিজস্ব কাজ রয়েছে কিছু, যা ওই জনমানবপূর্ণ হোটেল রুমে করা সম্ভব নয়। যদিও একা মানুষ, ততটা গোছানোর কিছু নেই, তবুও টুকটাক গুছিয়ে বাকিটা আরসের ওপর ন্যস্ত করে ঘরের বাইরে বেরিয়ে এলো তুর্য। চারপাশের কিছুই যেন তার ভালো লাগছে না। সব কিছু কেমন বিষাদে ভরে উঠেছে। কি করবে, কি সিদ্ধান্ত নেবে বুঝে উঠতে পারছে না। শ্বশুরবাড়ির কেই তো তার কথা শুনতে রাজি নয়।
আর পৃথা, সে কি করে কে জানে? সে আদৌ মেনে নেবে তো তাকে? রাস্তার পাশে ধারে হাঁটতে হাঁটতে হঠাৎ তুর্যের নজরে এলো রং বেরঙের চুরি ভর্তি এক ভ্যানের দিকে। 2-4 জন রমণী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি কিনছে। তুর্য হঠাৎ কেন যেন তার কিশোরী বউয়ের কথা স্মরণে এলো। মেয়েটা কত বড় হয়েছে, গোলুমলু ধাঁচের নাকি হ্যাংলা পাতলা, হাতের মাপও তো জানা নেই তার। তবুও সে ভ্যানের দিকে এগিয়ে গেল, আনমনেই এক মুঠো লাল চুড়ি ধরল হাত বাড়িয়ে। ঠিক তখনই ওপাশ থেকে আরেকটি মেয়েলি হাত এসে ধরল চুড়ির মুঠো। তুর্য ভ্রু কোচকালো, চোখ তুলে সম্মুখপানে তাকাতেই দেখল মিষ্টির দোকানের সামনে তার নাম জিজ্ঞেস করা সেই মেয়েটা। বিরক্ত হলো সে, চোখ মুখ কুচকে বলল, চুড়ি ছাড়ুন। আবারও তুর্য, যার মুখ দেখতে চায় না, যার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায়, সেই কিনা বারবার সামনে চলে আসে। এত বছর এত যন্ত্রণা দিয়েও এই লোকের হয়নি, এখন নতুন করে যন্ত্রণা দিতে চলে এসেছে। কিন্তু এই লোক এখানে চুরি নিয়ে কি করছে? নিশ্চয়ই কোনো মেয়ের জন্য কিনছে। সেই মেয়েটা কে? তুর্যর প্রেমিকা নয় তো? পৃথার কলিজাটা ধক করে উঠল, দুমড়ে মুচড়ে উঠল বুকের ভেতরে থাকা ছোট্ট মাংসপিণ্ডটা। নিজের স্বামীর প্রেমিকা আছে, এ ভাবনা ভাবাও নিশ্চয়ই কোনো স্ত্রীর জন্য সুখকর নয়। যে মানুষটাকে এত বছর ধরে ভালোবেসে এলো, যার ফেরার আশায় এত অপেক্ষা করলো, সে কিনা আজ অন্য কোনো নারীর জন্য চুড়ি কিনছে। পৃথার হৃদয় ভারী হলো, ওষ্ঠ ভেঙে কান্না এলো যেন। ঠিক তখনই তার কর্ণে আবারও গম্ভীর কণ্ঠ ভেসে এলো, চুড়িগুলো ছাড়ুন। পৃথা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। ভীষণভাবে তারও বলতে ইচ্ছে হলো, কেন ছাড়বো? আপনার প্রেমিকাকে দেওয়ার জন্য? অসভ্য নির্লজ্জ লোক, বউয়ের সাথে এখনো তালাক হয়নি, অথচ অন্য কারোর জন্য চুড়ি কিনতে চলে এসেছে। লজ্জা করে না আপনার? এতগুলো কথা মনে মনে বললেও মুখে প্রকাশ করলো না। মুখে শুধু বলল, ছাড়বো না। দাঁতে দাঁত পিষে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল তুর্য। এই মুহূর্তে কোনো ধরনের ঝগড়ায় লিপ্ত হতে ইচ্ছা হলো না তার। এমনি বউয়ের চিন্তায় মন মেজাজ অস্থির। তাই আর অন্য কথায় না জড়িয়ে সে বলল, ভালোই বলছি, চুড়িগুলো ছাড়ুন, এগুলো আমি আগে ধরেছি। পৃথা তীক্ষ্ণভাবে প্রতিবাদ জানালো এই বক্তব্যের, দৃঢ়কণ্ঠে বলল, আপনি ছাড়ুন, এগুলো আমি আগে ধরেছি। মিথ্যা কথা কেন বলছেন? আমি যে এই চুড়িগুলো আগে ধরেছি তা এখানকার সবাই জানে, অথচ আপনি বলছেন আপনি আগে ধরেছেন। পৃথা ওষ্ঠ বাঁকালো, ভেঙচি কেটে বলল, কে জানে? 2-4 জন ধরে নিয়ে আসুন তো দেখি। ঘাড় ঘুরিয়ে তুর্য তাকালো চুড়িওয়ালার দিকে। রোগা পাতলা একটা লোক, পান খাওয়ার দরুন মুখ ঠোঁট লাল হয়ে আছে। তুর্য কপাল টান করে জিজ্ঞেস করলো, আপনি বলুন, এই চুড়িগুলো কে আগে ধরেছে? চুড়িওয়ালা পান চিবাতে উত্তর দিল, আমি দেখি নাই ভাই, আমি ওই আফারে চুরি দিতাছিলাম। তুর্যর মেজাজ চটল, তাতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, এতদিন ভাবতাম শুধু ঘরের লোক আর শ্বশুরবাড়ির লোকই আমার শত্রু, এখন দেখছি পৃথিবী শুধু সব আমার শত্রুতে ভরপুর। তুর্যর বিড়বিড়ানোর মধ্যে তার হাতে থাকা চুড়িগুলোতে টান পড়ল। পৃথা চুড়িগুলো ধরে টেনে নিতে চাইল নিজের হাতে, সাথে উৎফুল্ল কণ্ঠে বলল, দেখছেন তো, আপনি আগে চুড়ি ধরেছেন তা কেউ দেখেনি, কারণ চুড়িগুলো আগে আমি ধরেছি। এবার ভদ্রপুরুষের মতো চুড়িগুলো ছাড়ুন দেখি। তুর্য ছাড়ল না, নিজের দিকে টেনে বলল, না ছাড়বো না, এই চুড়িগুলো আগে আমি ধরেছি, তার মানে আমি নেব। এখানে তো আরও অনেক চুড়ি আছে, আপনি সেগুলো নিন না, সমস্যা কি? তাহলে আপনি সেগুলো নিন, আমি এগুলোই নেব, এগুলো আমার পছন্দ হয়েছে। মেয়েটার দৃঢ় কণ্ঠস্বর, সাথে সাথে তুর্য বেশ শক্তপোক্তভাবে জবাব দিল, আমারও এগুলোই পছন্দ হয়েছে। চুড়ি নিয়ে দুজনের টানাটানি করতে বেখেয়ালে হুট করে একটা চুড়ি ভেঙে গেল, আর ভাঙা চুড়িটার সূচালো অংশ লেগে কেটে গেল পৃথার হাতের তালু। কণ্ঠে আহমূলক ব্যথাতুর ধ্বনি তুলে চুড়িগুলো ছেড়ে দিল মেয়েটা। সাথে সাথে লাল বর্ণের তরল রক্ত ঝরতে শুরু করলো হাত বেয়ে। আকস্মিক ঘটে যাওয়া ঘটনায় হকচকালো তুর্য। সে চুড়িগুলো নিতে চেয়েছিল ঠিকই, কিন্তু এটা চায়নি যে এর জন্য কারো হাত পা কাটুক।
বা রক্তাক্ত হোক। তুর্যর খারাপ লাগলো, হৃদয়ে অপরাধবোধ। চুড়িগুলো সে এগিয়ে দিল পৃথার দিকে, কিছুটা নমনীয় কণ্ঠে বলল, ঠিক আছে, চুড়িগুলো বরং আপনি নিন, আমি নেব না। পৃথা অগ্নিদৃষ্টিতে তাকালো, রুক্ষ কণ্ঠে বলল, আমার লাগবে না এই চুড়ি, এগুলো আপনিই নিন। মেয়েদের মতো হাতে পড়ে ঘরে বসে থাকুন কি। কথাটা বলেই পেছনে মুড়ে গটগট করে চলে গেল মেয়েটা। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। এখন এই ভাঙা চুরির টাকা তাকেই মেটাতে হবে? কি আর করার, চুপচাপ চুরির দাম মেটালো সে। অতপর একটা ভাঙা আর অন্য ভালো চুড়িগুলো নিয়ে হাঁটা ধরল বাসার দিকে। বিকেলে আকাশের সূর্যটা নিজের তেজ কমিয়ে ঢলে পড়েছে একদিকে। হালকা হাওয়া বইছে প্রকৃতিতে, সেই হাওয়াকে গায়ে মেখে বাড়ির সামনের রাস্তা ধরে হাঁটছে পৃথা। মন মেজাজ ভীষণ বিক্ষিপ্ত তার। তুর্যকে যখন থেকে দেখেছে তখন থেকে কোথাও একদণ্ড শান্তি পাচ্ছে না সে। লোকটা তার সামনে এলেই বিদঘুটে অতীতটা স্মরণে চলে আসছে। তখন তার মুখটা আরও দেখতে ইচ্ছা হচ্ছে না, আবার দূরে গেলে কষ্ট হচ্ছে। পৃথা না পারছে লোকটাকে ভুলতে, আর না চাইছে হৃদয় কুঠুরিতে আবদ্ধ করে রাখতে। অবশ্য হৃদয় কুঠুরিতে আবদ্ধ করে রেখেও বা লাভ কী হবে? কিছুদিন পর তো তাদের বিচ্ছেদ ঘটবেই। এই যে বিচ্ছেদ, তাতে মন সায় দিচ্ছে না পৃথার। আবার ওই লোকটার সাথে সংসার করার ইচ্ছাও হচ্ছে না। তুর্যও হয়তো তার সাথে সংসার করতে ইচ্ছুক নয়। তেমন ইচ্ছা থাকলে অবশ্যই বছর 5 আগে তাকে ছেড়ে যেত না। এভাবে ভেবে ভেবে ক্ষণে ক্ষণে অস্থির হয়ে উঠল পৃথার মন মস্তিষ্ক। রাতে ঠিকভাবে ঘুম হচ্ছে না। তারপর ভেবেছিল বাইরে একটু হাঁটাহাঁটি করলে বোধহয় শান্তি পাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তাও পাচ্ছে না। বাড়ির লোকদেরও তুর্যের সাথে দেখা হওয়ার বিষয় বলা হয়নি কিছুই। বললেই বা কী হবে? তারা শুধু শুধু চিন্তা করবে। সেক্ষেত্রে যা হচ্ছে শুধু তার মধ্যেই থাক। আর তাছাড়া তুর্য যদি এ শহরে তালাকের জন্য এসে থাকে, তাহলে এমনিতেই দেখা করবে তার পরিবারের সাথে। পৃথার দৃষ্টি নুয়ে হাঁটা ধরল সম্মুখপানে। কিছুটা দূরে যেতেই হঠাৎ তার মুখোমুখি চলে এলো কেউ। হকচকিয়ে উঠল মেয়েটা, ছিটকে দূরে সরে এলো সময় ব্যয় না করে। একটুর জন্য সামনের ব্যক্তির সাথে ধাক্কা লাগেনি তার। পৃথা চোখ তুলে তাকালো, সামনের ব্যক্তিকে দেখে চমকালো সে। আবারও তুর্য। এই লোক এই সময়ে তাদের বাড়ির নিকটবর্তী রাস্তায় কি করছে? মেয়েটা কিছু বলবে তার আগেই পুরুষালী কণ্ঠে ভেসে এলো, আপনি কেন সব স্থানে? নাকি কোনোভাবে আমাকে অনুসরণ করছেন? পৃথার কপালে ভাঁজ পড়ল, সাথে রাগও বাড়ল ভীষণ। এই লোকটা দেখা দেওয়ার পর থেকে তার মানসিক শান্তি সব উধাও হয়ে গেছে। এতদিন তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-4টা ছবি দেখত, একটু কান্নাকাটি করত, আবার নিজেকে সামলে নিত। কিন্তু এখন তো মুখোমুখি দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর সাথে বিভিন্ন চিন্তাভাবনায় তার শান্তিও সব উবে যাচ্ছে। আবারও এই লোকই কিনা এসে তার নামে অপবাদ দিচ্ছে। অনুসরণ করার হলে তো আগেই করত। ব্যাগপত্র গুছিয়ে তার বাড়ি গিয়ে উঠত। পৃথা কিছুটা রুষ্ট কণ্ঠে জবাব দিল, আপনাকে অনুসরণ করব আমি? আমার ঠেকা পড়েছে নাকি? তাছাড়া আমার শহর, আমার এলাকা, আমি যেখানে খুশি থাকবো, আপনার কি? রুদ্র কটমট করলো। ভালো লাগছিল না বলে একটু হাঁটতে বেরিয়েছিল সে। হাঁটতে হাঁটতে এদিকটায় চলে আসতেই এই মেয়ের সাথে দেখা। তুর্য দাঁতে দাঁত পিষে বলল, অভদ্র মেয়ে। আপনি অভদ্র, মুখ সামলে কথা বলুন। পৃথা চোখ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, মুখ সামলেই কথা বলছি, নয়তো যে পুরুষ। এতটুকু বলে থেমে গেল সে। বাকিটা আর বলতে ইচ্ছা হলো না। সে তাকে ভুলে গেছে, চিনতে পারছে না। তাকে অতীত নিয়ে কিছু বললেও বা লাভ কি? সে যেভাবে ভালো আছে ভালো থাকুক। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল পৃথা। থমথমে কণ্ঠে বলল, আপনার সাথে ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। পথ ছাড়ুন। আপনার পথ আটকে রেখেছে কে? এদিক থেকে ফাঁকা, ওদিক থেকে ফাঁকা, যেদিক দিয়ে ইচ্ছা চলে যান। পৃথা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তুর্যের দিকে, তারপর পাশ কাটিয়ে চলে গেল হনহন করে। তুর্য মুখ বাঁকালো, বিড়বিড়িয়ে বলল, অভদ্র বেয়াদব মেয়ে মানুষ।